সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মহামারী করোনার সময়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের সকল শিক্ষার্থীদের জ্ঞানার্জনের সহায়তার প্রয়াসে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের শিক্ষাক্রমের বাংলা বইয়ের বাংলা সাহিত্য অধ্যায় 2 এর বাংলা সাহিত্যের অংশটা। আর এই অনলাইন ক্লাসের মনোযোগ সহকারে তোমরা আমার সাথে থাকবা, আমি সেটা আশা করি। প্রথমে আমি তোমাদের স্বাগতম জানাচ্ছি বাংলা সাহিত্যের জগতে। বাংলা সাহিত্য কতটা ঐশ্বর্যমণ্ডিত, কতটা সুন্দর, আশা করি আজকে এই কবিতার মাধ্যমে আমরা সেটা কিছুটা হইলেও বুঝতে পারবো। আর সৃষ্টিকর্তার কাছে অসংখ্য ধন্যবাদ যে উনি আমাদের এই মহামারীর মধ্যেও সুস্থ রেখেছেন এবং আমি তোমাদের মাঝে এই অংশটা নিয়ে উপস্থিত হতে পেরেছি বলে। আসো আমরা মূল বিষয়ে চলে যাই। আজকে আমি যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে বঙ্গভাষা কবিতা। একটু আগে আমি বললাম যে তোমাদের বাংলা বইয়ের কবিতাংশ অংশের প্রথম কবিতাটা হচ্ছে বঙ্গভাষা। আজকে আমরা এটা নিয়েই তোমাদের সাথে আলোচনা করব। বঙ্গভাষা কবিতাটি যিনি রচনা করেছেন অর্থাৎ কবি হচ্ছেন আমাদের বাংলা সাহিত্যের মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। তো আমরা সবাই জানি মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের এক অসাধারণ প্রতিবাদর কবি। তিনি আধুনিক বাংলা কবিতার জনক। অর্থাৎ আমরা এখানে দুটো তথ্য পাচ্ছি, একটা হচ্ছে যে মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের প্রতিবাদর কবি এবং উনি আধুনিক বাংলা কবিতার জনক। তো আসো আমরা দেখে নেই যে মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে কিছু তথ্য যেটা আমাদের জানাটা খুব দরকার। প্রথমে আমি তোমাদের দিয়ে দিচ্ছি হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে কিছু তথ্য। মাইকেল মধুসূদন দত্ত যশোর জেলার কেশবপুর থানাধীন সাগরদাড়ি গ্রামে 25 জানুয়ারি 1824 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি ও নাট্যকার এবং প্রহসন রচয়িতা। তাকে বাংলার নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরুদা ব্যক্তিত্ব গণ্য করা হয়। আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি হিসেবেও তিনি পরিচিত। অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত যেমন বাংলা কবিতার জনক, সর্বপ্রথম প্রহসন রচয়িতা, সর্বপ্রথম সনেট রচয়িতা, এবং আমরা জানি কবি কাজী নজরুল ইসলামকে বলা হয় বিদ্রোহী কবি, কিন্তু আধুনিক বাংলা সাহিত্যে প্রথম বিদ্রোহী কবি হিসেবে মাইকেল মধুসূদন দত্তের সুপরিচিতি আছে। তো মাইকেল মধুসূদন বাংলা ভাষায় সনেট এবং অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক। তার সর্বশ্রেষ্ঠ কীর্তি অমিত্রাক্ষর ছন্দে রামায়ণের উপাখ্যান অবলম্বনে রচিত মেঘনাবধ কাব্য নামক মহাকাব্য। অর্থাৎ এখান থেকে আমরা আরেকটা তথ্য পাচ্ছি, প্রথম সার্থক মহাকাব্য রচয়িতা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত এবং তার রচিত মহাকাব্যের নাম হচ্ছে মেঘনাবধ কাব্য। যে মেঘনাবধ কাব্যটা মূলত রামায়ণের উপাখ্যান। মাইকেল মধুসূদন দত্ত হিন্দু কলেজে যখন অধ্যয়ন করতেন বা হিন্দু কলেজে অধ্যয়নকালে ইংরেজি সাহিত্যের প্রতি সৃষ্টি হয়েছিল তার তীব্র অনুরাগ। স্বভাবতই আমরা যেটা জানি মাইকেল মধুসূদন দত্ত নামটা কিন্তু হিন্দু, অর্থাৎ মাইকেল মধুসূদন দত্তের সর্বপ্রথম ধর্ম ছিল হচ্ছে হিন্দু। পরবর্তী সময়ে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। খ্রিস্ট ধর্ম গ্রহণ করায় তার নামের আগে মাইকেল নামটি যুক্ত হয়। মধুসূদন দত্ত গ্রিক, ল্যাটিন, হিব্রু,
ফরাসি, জার্মান, ইতালীয় ইত্যাদি 13 থেকে 14টি ভাষা শিখেছিলেন এবং পাশ্চাত্য চিরায়ত সাহিত্য অধ্যয়ন করেছিলেন। মধুসূদন দত্ত ও মিথ্যাক্ষর ছন্দ প্রবর্তন করে বাংলা কাব্যে বৈপ্লবিক পরিবর্তন সূচিত করেন। তার বিখ্যাত মেঘনাবধ কাব্য বাংলা ভাষায় প্রথম সার্থক মহাকাব্য, যেটা একটু আগে আমি তোমাদের বলছিলাম যে মেঘনাবধ কাব্য হচ্ছে রামায়ণের উপাখ্যান অবলম্বনে তৈরি একটা কাব্য, যেটা বাংলা ভাষায় প্রথম সার্থক মহাকাব্য। উনার আরো রচনাবলীগুলো আমরা দেখি, শর্মিষ্ঠা, পদ্মাবতী ইত্যাদি আধুনিক বাংলা নাটকের প্রথম রচয়িতা তিনি। অর্থাৎ একটু আগে আমরা জেনেছিলাম যে মাইকেল মধুসূদন দত্ত একজন নাট্যকার। তো তার রচিত দুইটা নাটক এখানে দেওয়া আছে, একটা হচ্ছে শর্মিষ্ঠা আর একটা হচ্ছে পদ্মাবতী। তার প্রথম দুটি প্রহসন হলো একেই কি বলে সভ্যতা ও বুড়ো শালিকের গাড়ে রো। তার অন্য কাব্যগ্রন্থ তিলোত্তমা সম্ভব কাব্য, বেজাঙ্গনা ও বীরাঙ্গনা। মাইকেল মধুসূদন দত্তের পুরা জীবনটাই ছিল হচ্ছে উনার বেদনাদায়ক এবং নাটকীয়। 1873 খ্রিস্টাব্দে 19 জুন কলকাতার লেয়ার সার্কুলার রোডে তাকে সমাধিস্থ করা হয়। অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত 1873 খ্রিস্টাব্দের 19 জুন মৃত্যুবরণ করেন। এখন আমরা যেটা দেখব যে বঙ্গভাষা কবিতাটি আমরা এক নজরে আবৃত্তি করব। অর্থাৎ এখানে আবৃত্তি এই জন্যই আমরা করবো, বা এখানে আমি কবিতাটা এই জন্যই নিয়ে আসছি যে কবিতা সম্পর্কে জানা, কবিতার অর্থ জানা, উনি এই কবিতার মাধ্যমে কি প্রকাশ করছেন সেটা। আমি আগেই বলি যে বঙ্গভাষা হচ্ছে একটি সনেট, আর সনেট হচ্ছে একটি ভাবের মাধ্যম। অর্থাৎ সনেটের মাধ্যমে একটি মাত্র ভাব প্রকাশ করা যাবে। তো আমরা দেখি বঙ্গভাষা কবিতাটি আগে। হে বঙ্গ, ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি, পর দন লোভে মত্ত করিনু ভ্রমণ পরদেশে, ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি, কাটাইনু বহুদিন সুখ পরিহরি, অনিদ্রায় অনাহারে সপিকায় মনো মজিনু বিফল তপে অবরণ্যে বরি, কেলিনু শৈবালে ভুলি কমল কানন, স্বপ্নে তব কুললক্ষ্মী কহিদিলা পরে, ওরে বাছা গৃহে তব রতনের রাজি, এ ভিখারি দশা তবে কেন তো রাজি, যা ফিরি অজ্ঞান তুই যারে ফিরি ঘরে, পালিলাম আজ্ঞা সুখে পাইলাম কালে, মাতৃভাষার রূপকন্যী পূর্ণমণি জালে। আমি তোমাদের শুরুতেই বলেছিলাম যে বঙ্গভাষা কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের প্রথম সনেট। তো সনেট কি জিনিস, এই জিনিসটা আমাদের আগে জানতে হবে যে সনেটটা কি জিনিস। সনেট হচ্ছে ইংরেজি শব্দ, যার বাংলা চতুর্দশপদী। বাংলা অর্থ হচ্ছে চতুর্দশপদী। তো এখানে চতুর্দশপদী, চতুর্দশ বলতে আমরা বুঝি হচ্ছে 14, আর পদী মানে হচ্ছে চরণ, অর্থাৎ 14টা চরণ। বাংলায় যেটাকে চতুর্দশপদী বলা হয়, ইংরেজিতে সেটাকে বলা হয় সনেট। তো সনেটের আরো বৈশিষ্ট্য হচ্ছে সনেট রচনা করতে গেলে তার কয়টা চরণ লাগবে? 14টি চরণ লাগবে। চতুর্দশপদী বা সনেট হলো এক ধরনের কবিতা যার উদ্ভব হয় মধ্যযুগে ইতালিতে। এর বৈশিষ্ট্য হলো যে এই কবিতাগুলো 14টি চরণে সংগঠিত এবং প্রতিটি চরণে সাধারণভাবে মোট 14টি করে অক্ষর থাকবে। অর্থাৎ আমরা এখানে যদি কবিতাটার দিকে একটু খেয়াল রাখি, প্রথম যে চরণটা আছে, প্রথম যে লাইনটা, হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, অর্থাৎ এখানে হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, এখানে 14টি অক্ষর আছে একটা লাইনে, একটা চরণে 14টি অক্ষর। এখানে বর্ণ বলা যাবে না, কিন্তু অক্ষর।
অর্থাৎ একটা চরণে থাকবে হচ্ছে 14টি অক্ষর এবং 14টি লাইন। এখানে 14টি লাইন আছে এবং প্রত্যেকটা লাইনে 14টি করে অক্ষর আছে। এর প্রথম 8 চরণের স্তবককে, অর্থাৎ উপরের যে 8টা লাইন চরণ, এই 8টা চরণকে বলা হয় অষ্টক এবং পরবর্তী 6 চরণের স্তবককে বলা হয় শতক। অষ্টকে মূলত ভাবের প্রবর্তনা হয় এবং শতকে ভাবের পরিণতি হয়, অর্থাৎ প্রবর্তনা এবং পরিণতি, সমস্যা এবং সমাধান দুইটাই থাকবে। সনেটের মধ্যে যেমন প্রথম 8 চরণে থাকবে হচ্ছে সমস্যা এবং পরের 6 চরণে থাকবে হচ্ছে সমাধান, অর্থাৎ একটা পরিণতির দিকে যাবে। তো আমি আগেই বলছি সনেট হচ্ছে একটি মাত্র ভাবের পরিণতি, একটি মাত্র ভাবের বাহন। আশা করি এই জিনিসটা তোমাদের মাথায় থাকবে। এখন আমরা দেখব হচ্ছে যে প্রত্যেকটা লাইনের অর্থ এবং এই অর্থ সহকারে আমরা কবিতাটা বোঝার চেষ্টা করব যে এখানে কবি মূলত তার কি ভাবের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। এক একটা লাইন আমরা ভেঙে ভেঙে আবৃত্তি করব অর্থ সহ। প্রথমে দেখো এখানে আছে হচ্ছে হে বঙ্গ। বঙ্গ বলতে এখানে কবি বুঝিয়েছেন বাংলা ভাষাকে, অর্থাৎ হে বঙ্গ, হে বাংলা ভাষা, ভান্ডারে তব বিবিধ রতন। ভান্ডারে তব বিবিধ রতন শব্দটা তব বিবিধ রতন, এখানে মূলত কবি বুঝিয়েছেন বাংলা ভাষায় রচিত সাহিত্য ভান্ডার বৈচিত্র্যময় এবং উৎকর্ষ মণ্ডিত সাহিত্য সম্পদের পরিপূর্ণ আধার, পরিপূর্ণ অর্থাৎ ভান্ডারে রতনে পরিপূর্ণ। কবি এখানে আক্ষেপ করে বলতেছেন যে হে বাংলা ভাষা, তোমার ভান্ডারে এত রতন, তা সবে মানে হচ্ছে সেগুলোকে, অবুধ আমি মানে নির্বুধ, আমি কতটা নির্বুধ বাংলা ভাষার ভান্ডারে এত ধনরত্ন, এত সাহিত্য এত সমৃদ্ধ, সেটাকে অবহেলা করে পরধন লোভে মত্ত। পরধন, এখানে পরধন লোভে মত্ত, লোভে মানে হচ্ছে, লোভ তো আমরা সবাই বুঝি, মত্ত, মত্ত মানে হচ্ছে আকৃষ্ট। পরধন বলতে এখানে কবি বুঝিয়েছেন যে পাশ্চাত্য সাহিত্য, পাশ্চাত্য সাহিত্য অর্থাৎ বাংলা সাহিত্য ব্যতীত অন্য যে সকল সাহিত্য আছে সেইগুলোকে এখানে কবি বুঝিয়েছেন পরধন। তো এখানে পুরোটা লাইন যদি আমরা আবৃত্তি করি তাহলে আমরা বুঝতে পারি যে পরধন মানে হচ্ছে পাশ্চাত্য সাহিত্যে বা অন্য সাহিত্যের লোভে মত্ত মানে হচ্ছে আকৃষ্ট হয়ে করিনু ভ্রমণ পরদেশে, করিনু করলাম ভ্রমণ পরদেশে অন্য দেশে। তো অন্য দেশের বিদেশি সাহিত্যের, আমাদের দেশের সাহিত্য বাদে যে সকল, বাংলা সাহিত্য বাদে যে সকল সাহিত্য আছে সেগুলোকে আমরা বলতে পারি যে পাশ্চাত্য সাহিত্য বা বিদেশি সাহিত্য। তো বিদেশি সাহিত্যের প্রতি আকৃষ্ট হয়ে উনি কি করলেন, করিনু ভ্রমণ, অন্য দেশে পরদেশে ভ্রমণ করলেন। ভিক্ষাবৃত্তি কুক্ষণে আছড়ি, এখানে ভিক্ষাবৃত্তি বলতে কবি বুঝিয়েছেন যে বিদেশি সাহিত্যকে পরধন বিবেচনা করায়, তার চর্চাকে, অর্থাৎ বিদেশি পরধন মানে তো বিদেশি সাহিত্য, অন্য ধন, আমার বাংলা সাহিত্যের ধন নয়। তো পরধনে, এটা বিদেশি ধনে, ভিক্ষাবৃত্তি মানে হচ্ছে বিদেশি ভাষাটাকে চর্চা করা। কুক্ষণে, কুক্ষণে মানে হচ্ছে অশুভ সময়ে, অশুভ সময়, আচুরি মানে হচ্ছে অবলম্বন করে, আচুরি মানে হচ্ছে অবলম্বন করে। তো পুরোটার অর্থ কি দাঁড়াচ্ছে, পরধন লোভে মত্ত মানে অন্য বিদেশি সাহিত্যের লোভে মত্ত হইয়া পরদেশে কবি গেছেন এবং সেটাকে চর্চা করা শুরু করছেন, করা শুরু করছেন। কাঠাইনু বহুদিন সুখ পরিহরি, কাঠাইনু মানে হচ্ছে কাঠালাম, অর্থাৎ
অতিবাহিত করা, বহুদিন, অনেক দিন, সুখ পরিহরি, সুখ পরিহরি। এখানে কাটাইলাম অনেক দিন, পরিহরি মানে হচ্ছে ত্যাগ করে, সুখ ত্যাগ করে। অর্থাৎ উনি বিদেশি সাহিত্য চর্চা শুরু করলেন সমস্ত সুখটাকে ত্যাগ করে। অনিদ্রায়, অনাহারে, সপি কায় মন, অনিদ্রায় ঘুম নেই, অনাহারে খাবার নেই, সপি, সপি মানে সপে দেওয়া, সপে দেওয়া বা আমরা বলতে পারি হচ্ছে সমর্পণ করা। কায় দেহ, মন মানে হচ্ছে অন্তর, মন, মন অথবা অন্তর। অর্থাৎ অনেকদিন কাটাইলাম সুখগুলাকে ত্যাগ করে, অনিদ্রায়, ঘুমহীন, খাবারহীন, সপে দিয়ে, মন এবং শরীরটাকে সপে দিয়ে বহু সুখ পরিহার করে অনেক দিন কাটাইলাম। বিদেশি সাহিত্যটাকে চর্চা করা উনি বোঝাচ্ছেন যে সমস্ত সুখ পরিহার করে উনি বিদেশি সাহিত্যটাকে চর্চা করা শুরু করলেন। মজিনু, মজিনু শব্দের অর্থ হচ্ছে যে মগ্ন হলাম, বিভোর হওয়া, বিভোর হওয়া বা মগ্ন হওয়া। বিফল ও তপে, বিফল, বিফল মানে হচ্ছে নিষ্ফল বা ব্যর্থ। আমি বিভোর হলাম, মগ্ন হলাম, বিদেশি সাহিত্য চর্চায় মগ্ন হলাম, মগ্ন হওয়ার পরে এখানে উনি বিফল হয়েছেন। বিফল মানে হচ্ছে ব্যর্থ হয়েছেন, তপে মানে হচ্ছে তপস্যা, অর্থাৎ সাধনা করে উনি বিফল হয়েছেন। অবরণ্যে পড়ি, যা বরণ বা গ্রহণযোগ্য নয়, অর্থাৎ বিদেশি সাহিত্য তাকে গ্রহণ করেনি, তাকে গ্রহণ, বরি মানে হচ্ছে বরণ করা, অবরণ্যে মানে হচ্ছে গ্রহণযোগ্য নয়। অর্থাৎ উনি সমস্ত সুখকে পরিহার করে বিদেশি সাহিত্যে মন প্রাণ কি সপে দিল, কিন্তু ফলাফল আসলো হচ্ছে বিফল, ব্যর্থ, ব্যর্থ তপস্যা করছে উনি। মাতৃভাষা, মাতৃভাষা চর্চাকে অবহেলা করে উনি বিদেশি ভাষা চর্চা করে কি হয়েছে, সাধনায় ব্যর্থ হয়েছে। কেলিনু শৈবালে, ভুলি কমল কানন। কেলিনু মানে হচ্ছে খেলা করলাম শৈবালে, শৈবালে বলতে শৈবাল বলতে বুঝি আমরা হচ্ছে শেওলা, অর্থাৎ খেলা করলাম শেওলা, শেওলায় ভুলি কমল কানন। এখানে ভুলি মানে হচ্ছে ভুলে যাওয়া, কমল কানন, কমল কানন টা মূলত পদ্মবনকে, অর্থাৎ পদ্মবনকে ভুলে আমি শৈবাল নিয়ে খেলা করলাম। লাইনটার অর্থটা হচ্ছে এরকম যে কমল কানন পদ্মবনকে ভুলে আমি শেওলা নিয়ে খেলা করলাম। এখানে শৈবাল বলতে কবি বুঝিয়েছেন হচ্ছে শৈবাল বা শেওলা বলতে কবি বুঝিয়েছেন হচ্ছে ইংরেজি সাহিত্যকে বা বিদেশি সাহিত্যকে, আর কমল কানন পদ্মবন বুঝাইছেন হচ্ছে বাংলা ভাষাকে। অর্থাৎ এখানে শৈবাল, ইংরেজি সাহিত্যকে শৈবালের সাথে উনি তুলনা করছেন, আর কমল ও কাননকে বাংলা সাহিত্যের সাথে উনি তুলনা করছেন। তার মানে বিষয়টা হচ্ছে এরকম, বাংলা ভাষা ও সাহিত্যকে উপেক্ষা করে বিদেশি ভাষা ও সাহিত্য চর্চা করে তিনি ভুল করেছেন এবং তার সাধনা ব্যর্থ হয়েছে। এ যেন পদ্মবনকে অর্থাৎ মাতৃভাষাকে উপেক্ষা করে শেওলা নিয়ে খেলা করা। আমরা বঙ্গভাষা কবিতার প্রথম অষ্টক অংশটার সারসংক্ষেপ বুঝলাম যে এখানে কবির ভাবের প্রবর্তন হয়েছে, কিন্তু অর্থাৎ এখানে সমস্যাটা তুলে ধরছেন। এখন আমরা দেখব হচ্ছে শতক অংশটা। স্বপ্নে তব কুললক্ষ্মী কহি দিলা পরে, অর্থাৎ স্বপ্নে তব, তব বলতে তো আমরা জানি স্বপ্নে তব কুললক্ষ্মী, কুললক্ষ্মী বলতে এখানে কবি বুঝাইছেন হচ্ছে মাতৃভাষার অধিষ্ঠাত্রী দেবী, অর্থাৎ একজন তার কল্পনার দেবী, কল্পনার দেবীকে উনি কুললক্ষ্মী হিসেবে কল্পনা করছেন, যে স্বপ্নে দেবী রূপে, মাতৃভাষার দেবী রূপে
উনার আগমন হয়েছে এবং ওই দেবী বলতেছে যে ওরে বাছা গৃহে তবু রতনের রাজি। অর্থাৎ আমরা যদি পুরোটা বলি যে গৃহে তবু রতনের রাজি, গৃহ বলতে এখানে বাংলা সাহিত্যকে বোঝানো হয়েছে। বাংলা সাহিত্যে এত রতন, এত ঐশ্বর্যমণ্ডিত, এগুলা ছেড়ে এ ভিখারি দশা তবে কেন তোর আছি। অর্থাৎ কুললক্ষ্মী স্বপ্নে, কুললক্ষ্মী তো আমি আগেই বললাম যে উনার ভূতোদয়টাকেই কুললক্ষ্মীর সাথে তুলনা করছেন, দেবীর সাথে তুলনা করছেন, মাতৃভাষার দেবীর সাথে তুলনা করে যে উনার ভিতরের যে মাতৃভাষার প্রতি একটা টান, ওই টান থেকে উনার দেবীকে কল্পনা করছেন যে মাতৃভাষার অধিষ্ঠাত্রী দেবী। উনি বলতেছেন যে মাতৃভাষার বা বাংলা সাহিত্যে এত ধন, এত সম্পদ থাকতেও এ ভিখারি দশা অর্থাৎ ভিক্ষাবৃত্তি বিদেশি সাহিত্য নিয়ে কেন উনি পড়ে আছে। যা ফিরি অজ্ঞান তুই, অর্থাৎ যা ফিরি অজ্ঞান তুই, যারে ফিরি ঘরে। দেবী কবিকে বলতেছেন যে আবার ফিরে যাও, বাংলা সাহিত্যে আবার ফিরে যাও। পালিলাম আজ্ঞা সুখে, অর্থাৎ পালিলাম মানে হচ্ছে, পালিলাম শব্দের অর্থ হচ্ছে পালন করলাম, আজ্ঞা আদেশ সুখে, অর্থাৎ দেবী যে আজ্ঞা করছেন, আদেশ দিছেন, কবি সেটা সুখে পালন করছেন। অর্থাৎ তার মনোমত হইছে যে পালিলাম আজ্ঞা সুখে, পালন করলাম আজ্ঞা আদেশ সুখে, পাইলাম কালে। কালে বলতে এখানে বুঝাইছে হচ্ছে যথাসময়ে, পালিলাম সুখে পাইলাম কালে যথাসময়ে মাতৃভাষা রূপে খনি পুণ্যমণি জালে। এখানে কবি বুঝাইছেন মাতৃভাষা রূপে খনি, অর্থাৎ মাতৃভাষা ও সাহিত্যের ভান্ডার যে খনির মতো অনন্ত ধন সম্পদের আখর। খনি থেকে যেমন বিচিত্র রত্নরাজি লাভ করা যায়, তেমনি বাংলা ভাষা ও সাহিত্য অজস্র অর্জন, ঐশ্বর্য ও সম্ভাবনায় ভরপুর। তার মানে কবি শেষ পর্যন্ত বুঝতে পারছেন যে বিদেশি সাহিত্য চর্চা করে কোনো লাভ নেই, বাংলা সাহিত্যই হচ্ছে তার আসল জায়গা। পরে মাইকেল মধুসূদন দত্ত মূলত এই বঙ্গভাষা কবিতার মাধ্যমে তার ব্যক্তি জীবনের যে চরিত্রটা সেটাই ফুটাই ধরছে। আমি তো তোমাদের সাথে আগেই কথা বলছিলাম যে মাইকেল মধুসূদন দত্ত বিদেশি সাহিত্যের প্রতি আকৃষ্ট হয়েছিলেন এবং বিদেশি সাহিত্য অর্থাৎ ইংরেজি সাহিত্যে রচনা করার পরে উনি তেমন সমৃদ্ধ হননি। পরবর্তীতে উনার বোধোদয় হয়, উনি বাংলা সাহিত্য চর্চা করা শুরু করেন এবং চর্চা করার পরে উনি কি কি রচনা করছেন, কি কি বাংলা সাহিত্যের জন্য উনি কি কি করছেন, আমি কিন্তু সম্পূর্ণটাই তোমাদের সাথে আলোচনা করছি। আশা করি তোমাদের কাজে আসবে। এখন আমরা কবিতাটার সার সংক্ষেপ দেখব। অর্থাৎ এতক্ষণ পর্যন্ত আমি তোমাদের যে কথাগুলো বললাম, বঙ্গভাষা কবিতাটা বিশ্লেষণ করলাম। এই বিশ্লেষণ করার কবিতাটার মূল অর্থটা কি, বিশ্লেষণ করার পর আমরা কি বুঝলাম। বঙ্গভাষা কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত, প্রতিটি চরণে 14 মাত্রার দুটি পর্ব, প্রথম পর্ব 8 মাত্রার ও দ্বিতীয় পর্ব 6 মাত্রার। সনেট কবিতাটি একটি বিশেষ ধরনের রূপকল্প। এই কবিতায় কবি ব্যক্তি জীবনের প্রভাব পড়েছে। বঙ্গভাষা শুধু বাংলা সাহিত্যের প্রথম সনেট নয়, এটি বাংলা সাহিত্যের সেরা সনেটগুলিরও একটি। কবি প্রথমে বাংলা ভাষাকে অবহেলা করেছিলেন, কিন্তু পরে যখন বুঝতে পেরেছিলেন তখন তিনি বাংলা সাহিত্য রচনা করতে শুরু করেন। বাংলা সাহিত্যে তিনি পূর্ণ সার্থকতা লাভ করেন। মাতৃভাষা ঐশ্বর্যময় রত্ন রাজিয়ে যে কবিকে জীবনের ব্যর্থতা থেকে মুক্তি দিয়েছে, এ অনুভূতি কবিতাটিতে প্রকাশ পেয়েছে। মাতৃভাষায় কথা বলে যে আনন্দ লাভ করা যায় তা অন্য ভাষায় পাওয়া যায় না। মাতৃভাষাই হচ্ছে আমাদের অমূল্য রতন। এখন আমি এতক্ষণ পর্যন্ত তোমাদের সাথে বঙ্গভাষা নিয়ে যতটুকু আমি আলোচনা করলাম, যতটুকু জ্ঞান তোমাদের সাথে আমি ভাগ করে নিলাম, এখন আমার এই কষ্টটা
সার্থক হবে যে যদি তোমরা এই অধ্যায়ের প্রশ্নগুলা দেখো এবং এটার প্রতি উত্তর আমাকে দাও। আর প্রতি উত্তর তোমরা আমাকে ওইভাবে দেবা যে কমেন্টের মাধ্যমে তোমরা জানাই দেবা যে এই অধ্যায় থেকে তোমরা কি শিখছো এবং প্রশ্নের উত্তরগুলো তোমরা দিতে পারতেছো কিনা। আসো দেখে নেই প্রশ্নগুলো কি কি। আমি তোমাদের জন্য প্রথম প্রশ্ন রাখছিলাম হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ ও মৃত্যুবরণ করেন। আশা করি যদি আমার টিউটোরিয়ালটি আমার লেকচারটি যদি তোমরা মনোযোগ সহকারে শুনে থাকো তাহলে এই প্রশ্নের উত্তর তোমরা খুব সহজে দিতে পারবে। উত্তরটা তোমাদের দিতে হবে কমেন্টের মাধ্যমে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বঙ্গভাষা কবিতাটি কোন ছন্দে রচিত। আশা করি এটাও তোমাদের অসাধ্য হবে না। তৃতীয় প্রশ্ন হচ্ছে বাংলা সাহিত্যে সনেট ও অমিতাক্ষর ছন্দের প্রবর্তক কে। কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। তোমাদের কমেন্টের মাধ্যমে জানালে আমি পরবর্তী লেকচারের জন্য অনুপ্রাণিত হব। আশা করি তোমরা এই কাজটি করবে। পরিশেষে এই করোনাকালীন সময়েও এতটা সময় ধরে আমার লেকচার যারা যারা শুনছো তাদের সবাইকে ধন্যবাদ এবং সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার আজকের আলোচনা এখানেই শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।